তারা একটা নির্বাচন বা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে। কারণ 4টা শব্দ ব্যবহার করেছে তাদের পররাষ্ট্র সচিব যখন আসলো। একটা হলো তারা বলছেন যে আমরা ওই বাংলাদেশ দেখতে চাচ্ছি যেটা ডেমোক্রেটিক, পিসফুল, স্টেবল, এবং লাস্টের শব্দ যেটা ব্যবহার করেছে ইনক্লুসিভ। এই 4টা শব্দ ব্যবহার করেছে। তো বাংলাদেশ আমি মনে করি না এমন কোনো কাঠামো তৈরি করবে, বিশেষ করে মিলিটারি টেকনোলজির ব্যাপারে, যেটা অন্য দেশকে খেপিয়ে দেবে। কারণ অন্য দেশে খেপিয়ে দিলে তো তাহলে আমার লাভটা কী হলো, সেটা খেয়াল রাখা দরকার। আমার সম্পর্কটা যেটা হচ্ছে চীনের সাথে, সেটা কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে না, সেটা খেয়াল রাখা দরকার। এই ইন্টারিম সরকার কিন্তু পররাষ্ট্রনীতি রিফর্মস করতে আসেনি। এই ইন্টারিম সরকার মূলত বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা রিফর্মস করতে এসেছে। একটা পেইন্টার কিন্তু প্রচণ্ড র্যাডিক্যাল হতে পারে, দেখি একটা এইভাবে পেইন্ট করে কিছু, কবি অনেক কিছু করতে পারে, কিন্তু ব্যবসা করে না, কারণ তার তো মূলধন, ক্যাপিটালটা তা। এটা ব্যক্তি হিসাবে যেরকম সত্য, দেশ হিসাবেও তেমন সত্য। তো যেসব দেশগুলো আছে যে আমি ইনভেস্টমেন্ট করব কি করব না, তো সেখানে তারা কি দেখতে চাইবে? তারা দেখতে চাইবে স্টেবিলিটি, স্টেবিলিটি, স্টেবিলিটি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গ নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূরণ হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একটি দল চীনে সফরে রয়েছেন। চীন এখন বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশে আমদানির বড় গন্তব্য, আবার বাংলাদেশ যে ঋণ নিয়ে থাকে তাতেও বড় যোগান দিয়ে থাকে দেশটি। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার সঙ্গে আলোচনাকে প্রাণবন্ত করে তুলবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ইমতিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনাটা একটু শুরু করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সবশেষ দ্বিপাক্ষিক সফর ছিল কিন্তু চীন। সেখান থেকে ফিরে আসার পরেই তো রাজনৈতিক পট পরিবর্তন হয়। আবার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর যদি বলি আমরা, সেটিও চীন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টাকে? ধন্যবাদ। যেটা দেখা দরকার সেটা হলো যে এই সফরটা গত 2-3 বছর ধরেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। এর একটা বড় কারণ যেটা অলরেডি আপনি বললেন, সেটা হলো যে 50 বছরের যে পূর্তি, সেই ব্যাপারে যেই থাকুক না কেন, রাষ্ট্রপ্রধান হোক বা সরকার প্রধান হোক, তারা তাকে আমন্ত্রণ করবে। তো এটা অনেকটা গতানুগতিক সফরই বলতে গেলে, মানে এর মধ্যে ব্যতিক্রম সফর না, যেটাকে মাঝে মাঝে আমরা দেখি আন্তর্জাতিক পর্যায়ে। তো সেই হিসাবে গতানুগতিক সফর হিসাবেই উনি যাচ্ছেন, যেহেতু 50 বছরের পূর্তি হবে। তবে কোনো সন্দেহ নেই, একটা তো সিম্বলিক ভ্যালু তো থাকবেই। আর একটা হলো যে কোনো এই ধরনের সফর যখন হয়, যেহেতু চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, স্বাভাবিকভাবে চেষ্টা করা হবে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে। তবে বড় আকারে কিছু হওয়ার কথা না, তবে একাধিক MOU সই হওয়ার কথা, যেটা আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার উনিও মনে হয় 2 দিন আগে আমি দেখলাম উনিও এটা বললেন। তো একাধিক MOU হতে হবে, কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা নয়। এই কারণেই, কারণ চীনও অন্য অন্য রাষ্ট্র যেভাবে অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য, আমি মনে করি যে চীনও সেই অপেক্ষা করবে। আমরা সম্প্রতি লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির একটি টানাপোড়েন কিন্তু চলছে। তো আপনি কি কোনোভাবে যোগসূত্র স্থাপন করবেন কি না যে এই চীন সফর, আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ সরকারের সবগুলো শাসনামলে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু সবসময় দিল্লিতে আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রীদের। এবার কিন্তু আমরা দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা প্রথম চীনে গেলেন এবং শীর্ষ পর্যায়ে সরকার শীর্ষ পর্যায়ে চীনে যাচ্ছে। এখানে আপনি কোনো কূটনৈতিক কোনো মেরুকরণ দেখেন কি না? আসলে আমি দেখতে চাচ্ছি না, দেখাটা ঠিক হবে না। একটা হলো যেহেতু গতানুগতিক সফর, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা হলো আমি মনে করি না যে আমাদের ওই ধরনের পররাষ্ট্রনীতি হবে যে অন্যের বন্ধুকে, অন্য শত্রুকে, সেটাকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতি হওয়ার কথা না। আমাদের পররাষ্ট্রনীতি হওয়ার কথা যে আমাদের জনগণ বা আমার স্বার্থ কোনটা রক্ষা হবে, এটাই হলো প্রধান। নেলসন ম্যান্ডেলার একটা সুন্দর কথা আছে এই ব্যাপারে। তাকে প্রশ্ন করেছিল যে তুমি কেন
ইয়াসার আরাফাতের সাথে সম্পর্ক রাখছো, তুমি কেন লিবিয়ার সাথে সম্পর্ক রাখছো। তখন সে উত্তর দিয়েছিল এইভাবে যে আমেরিকান যে প্রশ্ন করেছিল সে আমেরিকান ছিল, বলে যে না, তোমার বন্ধু তোমার বন্ধু, তোমার শত্রু আমার শত্রু হতে হবে এটা ঠিক না। আর যাদের কথা বলা হচ্ছে তারা তো আমার সাথে ছিল দুঃসময়ের সময়। তো আমার মনে হচ্ছে কথাটা সুন্দর এই কারণে বলছি যে আমার পররাষ্ট্রনীতি বাংলাদেশ কেন্দ্রিক করতে হবে যেভাবেই হোক। এখন মিডিয়া বা অনেক পলিসি মেকারস আছেন বা যারা এটা নিয়ে করেন তারা হয়তো এখানে জিরো সাম দেখতে চাইবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা দেখা ঠিক হবে না। এই কারণে বলছি ভারতের সাথে চীনের কিন্তু বড় সম্পর্ক আছে, এটাও খেয়াল রাখতে হবে। মানে অনেকে ভুলে যায় আবার, মানে আমরা যখন কথা বলছি ভারতের সবচাইতে বড় বাণিজ্য রেজিম কিন্তু চীন, তারপর তারা একসাথে ব্রিক্সে কাজ করে, একসাথে ইউক্রেনের যুদ্ধে তারা একসাথে ছিল, এমনকি মিয়ানমারের ব্যাপার যেটা আমাদের সাথে খুবই জড়িত, মিয়ানমারের ব্যাপারে যতগুলি ভোটাভুটি হয়েছে জাতিসংঘে চীন আর ভারত কিন্তু একসাথে ছিল। তো চীন আর ভারতের মধ্যে এমন আরেকটা বলে রাখি যে তাদের যেই বর্ডারে যেই সমস্যা ওটাও একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। একটা 2 মাস আগেও তারা বসে একটা চুক্তিতে গেছে, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। তো সব মিলে আমার মনে হয় না ওই জিরো সাম কেন্দ্রিক বিশ্বায়নে আমরা আছি। বিশ্বায়নটা কিন্তু অনেকটা মাল্টিপোলার বলা হয়, বহু কেন্দ্রিক, একাধিক পোলার হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় না ওই যে আগের যেই স্নায়ুযুদ্ধের সময় ছিল কি বলে একেবারে জিরো সাম গেম, সেই কাঠামো কিন্তু পৃথিবীতে এখন নেই। আপনি যেটি ইঙ্গিত করলেন যে আন্তর্জাতিক অনেক ইস্যুতে চীন এবং ভারত একসঙ্গে কাজ করছে, একই মত দিচ্ছে, এটি সত্য, কিন্তু এটিও সত্য আপনি যদিও বলছেন যে সেটি সমাধানের দিকে যাচ্ছে। সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে তো রেষারেষি এটি দৃশ্যমান। তো সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই চীন সফর, একটি ভূরাজনৈতিক তো একটি প্রেক্ষাপট আছে, সেটি অস্বীকার করবার সুযোগ নেই, সেটিকে আপনি উড়িয়ে দিচ্ছেন তাহলে? আমি মনে করি যেটা অনেকেই বলে থাকে যে বাংলাদেশের ভূ রাজনীতির বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে যে মানুষ কিন্তু ভূ রাজনীতি তৈরি করে, ভূ রাজনীতি কিন্তু মানুষকে তৈরি করে না। আজকে বর্তমানে বাংলাদেশ যে ভূ রাজনীতিক যেই গুরুত্বটা হয়েছে কিছুটা, এর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ বড় আকারেই গত 50 বছরে পরিবর্তন করেছে। কারণ 50 বছরের সময় কি ছিল, আগে বটমলেস বাস্কেট বলা হতো, ইন্টারন্যাশনাল বাস্কেট কেস বলা হতো, এটাই তো ছিল, মানে বিশাল সমস্যা। রিজার্ভ ছিল একেবারে জিরো ছিল, তাই না? তারপরে যে কোনো আমি যদি জিডিপি ধরি, আমি কৃষির উৎপাদন ধরি, সব কিছু যদি ধরি খুবই বিশ্রী অবস্থা ছিল। 50 বছরে একটা পরিবর্তন করার পরে অনেকেই মনে করছে যে বাংলাদেশের যেহেতু পৃথিবীর 7ম বা 8ম দেশ জনসংখ্যা নিয়ে, তাতে তার একটা বড় ভবিষ্যৎ আছে। ওই কাঠামোটা মোটামুটি তৈরি হয়েছে, এখন করতে পারবেই কি না সেটাও তো দেখার বিষয়। কিন্তু ওই কাঠামো করার ফলে যেটা হয়েছে যে বড় আকারেই অনেক বিশ্বের নজর পড়েছে। হ্যাঁ, এই নজরটা কিন্তু প্রথম না, এটাও মনে রাখতে হবে। 18th সেঞ্চুরিতে ব্রিটিশরা এই বেঙ্গল থেকেই কিন্তু ঢুকেছিল। কেন ঢুকেছিল? কারণ 18th সেঞ্চুরিতে মনে রাখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে বড় যেই অর্থনীতির দেশ সেটা চীন ছিল, কিন্তু দ্বিতীয় সেটা কিন্তু অখণ্ড ভারত ছিল। অখণ্ড ভারতের ওই দ্বিতীয়র মধ্যে সবচেয়ে বড় যেই প্রভিন্স বা যেখান থেকে সম্পদ আসতো সেটা কিন্তু বেঙ্গল ছিল বা বাংলা ছিল। যেই কারণেই ব্রিটিশদের আসা, ব্রিটিশরা তো আর কোনো গরিব জায়গায় আসেনি, কিন্তু তারা এসেছে ব্যবসা করতে, সাংঘাতিক একটা সমৃদ্ধ একটা এলাকার সাথেই করতে যাচ্ছে। সেই পরিবর্তনটা আমরা এই শতাব্দীতে এসে দেখতে পাচ্ছি যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ভারতেরও বড় উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নেই। চীনের তো বিশাল একটা মানে রিরাইজ, আমি রাইজ বলবো না, কারণ 18th সেঞ্চুরিতে সেই সবচেয়ে নম্বর 1 ছিল, আর এখন হচ্ছে রিরাইজ। তো ওই রিরাইজের মধ্যে ওই বেঙ্গল যদিও নেই, বেঙ্গলকে টুকরো টুকরো করেছে ব্রিটিশরা, সেই বেঙ্গলের বা বাংলাদেশের যে বর্তমান তারও একটা রিরাইজ হচ্ছে। তো ওই কাঠামোর যেটা হয়েছে সেখানে যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে আকর্ষণটা বাড়ছে সবাই। এখন আমি যদি ওই
অন্য দেশের ইসের মধ্যে পড়ে যাই, তাহলে কিন্তু আমি নিজেই ঝামেলায় পড়ব। মানে আমারই উচিত হবে না ওইভাবে দেখানো যে না আচ্ছা তোমার সাথে তো আমার সম্পর্ক খারাপ হচ্ছে, আমি তাহলে ওদিকে যাই ওদিকে। কারণ এখানে মনে রাখতে হবে এখানে আরও কিন্তু প্লেয়ার আছে, আমরা ভুলে যাচ্ছি যুক্তরাষ্ট্র কিন্তু বিশাল প্লেয়ার। তো এখন যুক্তরাষ্ট্রের সাথে তো চীনের সম্পর্ক খুব একটা ভালো না, তাই না? তার মানে কি আমরা আবার যুক্তরাষ্ট্রকে মেসেজ দিতে যাচ্ছি, সেটা আরও ভয়ঙ্কর বিষয় হবে। যার জন্য আমার মনে হয় আমাদের চিন্তার মধ্যে যেহেতু এখনও বিংশ শতাব্দীর ওই চিন্তাটা রয়ে গেছে, একের ওকের ওই যে যেটা বললাম স্নায়ুযুদ্ধের যে চিন্তা ভাবনা, সেখান থেকে সরে যেয়ে যেটা দেখতে হবে যে না একটা মাল্টিপোলারের দিকে পৃথিবী যাচ্ছে, আমার সুযোগ নিতে হবে এই মাল্টিপোলারে, এবং সেটা হলো আমি কোন দেশের সাথে কোন সম্পর্ক করে আমার জনগণের উন্নতি করতে পারি। আমি মনে করি ওটা দেখলে হয় কি, চীনের সাথে যখন আমার আলোচনা হবে আমি চীনকে এটা এই মেসেজ দিতে যাব না আমি তোমার কাছে আসছি এই কারণেই যেহেতু আমার ঝামেলা আছে অন্য দেশের সাথে, তাহলে কিন্তু ও আরও ডিকটেট করা শুরু করবে। সেই জায়গায় আমার মনে হয় আমাদেরও পেশাদারিত্ব তো বাড়ানো দরকার, এবং আমাদেরও এফিসিয়েন্সি যেটাকে বলছি সেটাও বাড়ানো দরকার। একটু আরেকবার একটু জানতে চাই, আমি শুরুতে যেটি বলছিলাম যে দিল্লির সঙ্গে একটি সম্পর্কের নেতিবাচক পরিস্থিতি চলছে, টানাপোড়েন বলা হচ্ছে, এই টানাপোড়েন কি এই অন্তর্বর্তী সরকারের শাসনামলে সেটি কাটবে বলে আপনি মনে করছেন? আসলে দেখা দরকার যে নেতিবাচক কেন হয়েছে। নেতিবাচক হওয়ার একটা বড় কারণ হলো যে দিল্লি যেই সম্পর্কটা রেখেছিল বিগত সরকারের সাথে, সেটা অনেকটা একটা দলের সাথে সম্পর্ক হয়েছে, জনগণের সাথে না। এটাই হলো জেনারেল পারসেপশন। কতখানি সত্য মিথ্যা সেটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক হতে পারে, কিন্তু বিশাল বাংলাদেশের জনগণ মনে করে যে দিল্লির সম্পর্কটা একটা দলের সাথে ছিল, বা দলের যারা কি বলা হয় আশেপাশে যারা ছিলেন তাদের সাথে ছিল। সেই জায়গায় একটা বড় সমালোচনা হয়েছে, কারণ জনগণের মধ্যে এটাও ধারণা হয়েছে যে যতগুলো চুক্তি টুক্তি হয়েছে ইত্যাদি, সেটা যতখানি না বাংলাদেশের লাভ হয়েছে তার চেয়ে ভারতের লাভ হয়েছে, এবং সেটাও দেখা দরকার আসলে সেটাও সত্য কিনা এভিডেন্স গবেষণার বিষয়, কিন্তু পারসেপশনটা তাই না বড় আকারে। এবং যেহেতু তিনটা নির্বাচন বড় আকারেই বলতে গেলে ট্রান্সপ্যারেন্ট বা যেটাকে বলা হয় ইনক্লুসিভ, ওই ধরনের নির্বাচন হয়নি। নির্বাচনের মধ্যে তো সমালোচনা ছিল। ওই নির্বাচনের সময় যেহেতু অ্যাটলিস্ট মানুষের পারসেপশন যে ভারত বড় আকারেই ওই দলের সাথে ছিল, সেই জায়গায় সমালোচনাটা হয়েছে। এখন করণীয়টা কি? করণীয় স্বাভাবিকভাবে দিল্লির একটা বড় পরিবর্তন করতে হবে, সেটা হলো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে হবে, তার মানে সবার সাথেই, কিন্তু কোনো দলের সাথে যদি করে তাহলে এই ঝামেলাটা থাকবে। এটার কিছুটা আভাস তারা দিচ্ছে মনে হয়, কারণ তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন যে স্টেটমেন্ট ছাপালেন এবং কথাও যখন বলেন তখন বলেছেন, একটা শব্দ ব্যবহার করেছিলেন যে আমরা পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে যাব। এখন বলাটা একটা কথা আর কাজটা আর একটা, যতক্ষণ আমি না দৃশ্য তো দেখব জনগণ পরিবর্তন হবে না, তাই না? কারণ এমনি তো একটা নেইবারিং দেশের সাথেই একটা সবসময় কিন্তু একটা দ্বন্দ্ব থাকেই, বিভিন্ন বিষয় থাকে তো দ্বন্দ্ব থাকেই, তার মধ্যে দ্বন্দ্ব তো আছেই। তিস্তা দ্বন্দ্ব, বর্ডার কিলিং একটা বিশাল দ্বন্দ্ব, তাই না? দ্বন্দ্ব যে একেবারে নেই তা তো না। তো সেই জায়গায় পরিবর্তনটা যদি করতে হয় তাহলে ওই পিপল সেন্ট্রিকটা যখন হবে তখন আমি মনে করি একটা সম্ভাবনা তৈরি হবে। আপাতত যেটা তারাও পরিষ্কার করেছে মনে হয় সেটা হলো তারা একটা নির্বাচন বা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে, কারণ চারটা শব্দ ব্যবহার করেছে তাদের পররাষ্ট্র সচিব যখন আসলো। একটা হলো তারা বলছেন যে আমরা ওই বাংলাদেশ দেখতে চাচ্ছি যেটা ডেমোক্রেটিক, পিসফুল, স্টেবল, এবং লাস্টের শব্দ যেটা ব্যবহার করেছে ইনক্লুসিভ। এই চারটা শব্দ ব্যবহার করেছে। তো ওটা যদি আমরা দেখি, এবং তাদেরই একাধিক পলিসি মেকার বলেছে যে নির্বাচিত সরকার আসলে আমরা স্বাভাবিকরণে যাব, তো ওটা আমাদের একটু অপেক্ষা করতেই হবে যে পিপল সেন্ট্রিক হবে কিনা ওই সময়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন, আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে জো বাইডেন প্রশাসনের একটি যোগাযোগ সৌহার্দ্য প্রকাশ পেয়েছে, দৃশ্যমান হয়েছে। ট্রাম্প তো এবার বড় ম্যান্ডেট নিয়ে এসছে, সব ধরনের ভোট, মুসলিম এবং কি ব্ল্যাক তারাও ভোট দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্প বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে এসছেন তিনি। তো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে আসলে ভঙ্গিটা কি এখন স্পষ্ট না। কি মনে হয় আপনার, পরিস্থিতি কোথায় দাঁড়াতে পারে আসলে? ওটাও কিন্তু মোটামুটি
এই রিপাবলিকান সরকার আমার মনে হয় পরিষ্কার করতে চেষ্টা করেছে নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরেও। সেটা হলো তারা দুটো জিনিসের উপরে গুরুত্ব দিবে। একটা হলো মাইনরিটি ইস্যু। এটাও বলে রাখি যে এটা কিন্তু ব্যতিক্রম না, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আগে ছিলেন ক্ষমতায় প্রথমবার, তখনও কিন্তু এই ব্যাপারে, তখন তো বিগত সরকারই ছিল, তখনও কিন্তু এই মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছিলেন। আমরা ওই প্রিয়া সাহার কথা মনে হয় অনেকেই জানা আছে, তখনও কিন্তু বলেছিল। এবং তখন কিন্তু তখনকার বা বিগত সরকার তখন কিন্তু বলেছিল এটা অপোজিশনের কাণ্ডকারী, তাদের লবিরা করেছে এই জিনিসটা, তাই না? মনে আছে, তাই না? এখন আবার ঠিক একই জিনিস বলা হচ্ছে যে অন্য লবিং করছে। সেটা না, তার দিক থেকে এই জিনিসটা সবসময় ছিল। এবারও এটা পরিষ্কার তারা করতে চেষ্টা করেছে এবং তারপর তুলসী গাবার্ড তো আরও বড় আকারেই এটা নিয়ে এসেছে। তার মানে হচ্ছে যে মাইনরিটি ইস্যুর ব্যাপারে তাদের একটা নজর থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা হলো নির্বাচন, ওটাও কিন্তু তারা মোটামুটিভাবে ঘুরে ফিরে বোঝাতে চেষ্টা করেছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি স্বাভাবিকরণ হবে। এটা হয়তো জো বাইডেন বা কমলা হ্যারিস যদি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো ফ্লেক্সিবিলিটি হয়তো এই ব্যাপারে অত গুরুত্ব নাও দিতে পারতো, যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক আছে চিফ অ্যাডভাইজারের সাথে ইত্যাদি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেভাবে উনি পররাষ্ট্রনীতি করে থাকেন বা কথা বলেন, তাতে কয়েকটা জিনিস স্পষ্ট। একটা জিনিস, ওনার একটা মোটামুটি চিন্তা ভাবনা হলো যে যুদ্ধ যদি আমি থামাতে না পারি তাহলে আমেরিকার যে ইনভেস্টমেন্টটা দরকার, আমেরিকা মেক গ্রেট অ্যাগেইন, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা হয়, তার হেলথ সেক্টর, এগুলো ঠিক হবে না। এই জন্য উনি যুদ্ধের অ্যাগেনস্টে। ঠিক আছে, কতখানি পারবেন সেটা আমরা জানি না, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে সে যুদ্ধ থামাতে যাচ্ছে ইউক্রেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সম্পর্কের ব্যাপারে সে ভারতকে কাছে চাচ্ছে। এর একটা কারণ হলো, বড় কারণ হলো কিন্তু রীতিমতো মার্কেট। ভারতের এখন বর্তমান যে মার্কেট আছে সেটা বলা হয় যে 200 মিলিয়নের উপর ছেড়ে গেছে, যদিও তার পপুলেশন তো বিরাট, তাই না? 1.3 বিলিয়ন পিপল, কিন্তু 200 মিলিয়ন তো একবারে অ্যাক্টিভ মার্কেট, মানে রীতিমতো তো বিশাল মার্কেট, বোঝা যাচ্ছে, তাই না? এই মার্কেটটা সে ধরতে চাচ্ছে বড় আকারে। এবং ধরার একটা বড় কারণ হচ্ছে যেহেতু সে নিজেও চাচ্ছে যে তার একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর যেন তৈরি হয়, সেই জায়গায় আমার মনে হয় একটা ব্যতিক্রম আনতে চাচ্ছে ভারতের সাথে। এখন যেহেতু ভারতের সাথে বড় সম্পর্ক আনতে চাচ্ছে, সেই জায়গায় একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা হলো বাংলাদেশের সম্পর্কের একটা ভাটা পড়তে পারে, অত গুরুত্বটা নাও দিতে পারে। যে আমি যার জন্য ওই কথায় যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন বলেছেন না ও বাংলাদেশ, আচ্ছা এটা মোদী উত্তর দিবে, ওইখানে একটা পরিবর্তন আসতে পারে যেটা হয়তো জো বাইডেনের সময় আমরা দেখিনি। বাংলাদেশের জন্য একটি বড় সংকট আসলে রোহিঙ্গা প্রসঙ্গ, চীন প্রসঙ্গ যখন আসে, মিয়ানমারে যেহেতু চীনের শক্তিশালী অবস্থান রয়েছে বলে জানা যায়, আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের এই শীর্ষ পর্যায়ের এই চীন সফর আসলে রোহিঙ্গার এই ফেরত পাঠানোর বিষয়ে কোনো অগ্রগতি হতে পারে? এটা দুটোভাবে দেখা যায়। একটা হলো যেহেতু চীন তার নিজের একটা পরিকল্পনা আছে যেটা অন্য দেশের নেই, যেটাকে ত্রিপক্ষীয় পরিকল্পনা যেটা বলা হয় চীন, বাংলাদেশ, মিয়ানমার নিয়ে, এবং সেটার একটা হলো পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করা। সেই জায়গায় পরিবর্তন হতেও পারে, কারণ বড় কারণ হলো যেহেতু জাতিসংঘের যেই সহায়তা, যেহেতু তার মধ্যে বড় আকারেই যুক্তরাষ্ট্র ছিল, এখন যুক্তরাষ্ট্র সেখান থেকে রীতিমতো উইথড্র করছে, এই যে আন্তর্জাতিকরণ সেটা সে চাচ্ছে না। এবং আমরা অলরেডি দেখেছি দৃশ্যত সে রোহিঙ্গার যেই সাহায্য দিত সেটা কমিয়ে দিয়েছে। এখন কমিয়ে দেওয়ার ফলে সেখানে একটা প্রেশার তো পড়বেই, সেখানে বাংলাদেশের উপর প্রেশার পড়বে, কিন্তু এটা তো আন্তর্জাতিক কমিউনিটির উপর প্রেশার পড়বে, তারাও একটা তাড়াতাড়ি সলিউশন চাইবে। তো যার জন্য ওই সলিউশন যেহেতু চাইবে, তাতে যতখানি রিজিড ছিল হয়তো আন্তর্জাতিক কাঠামোটা, যে এই পাইলট প্রজেক্টের একেবারে নিটিগ্রিটি জানতে চাচ্ছে ইত্যাদি, সেটার মধ্যে হয়তো ফ্লেক্সিবিলিটি আসতে পারে। তো সেই জায়গায় একটা পরিবর্তন হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে শব্দটাই হলো ইন্টারিম, তো চীন স্বাভাবিকভাবে এবং মিয়ানমার তার চেয়ে বড় আকারে তারা তো অপেক্ষা করবে যে না আসুক, একটা স্টেবল সরকার আসুক বা একটা নির্বাচিত সরকার আসুক। তো কিন্তু
এমওইউ বা কাজ এগিয়ে নেওয়ার আমার মনে হয় যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ঘুরে গেলেন, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও রোহিঙ্গা ক্যাম্পে যান, তাদের সঙ্গে ইফতার করেন। তিনি সেখানে একটি কথা বলবার চেষ্টা করেছেন যে আগামী ঈদ রোহিঙ্গাদের একটি অংশ তাদের দেশে করবে। অনেকেই বলছে যে এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একেবারে জনপ্রিয় এবং পপুলিস্ট বক্তব্য, এটি আসলে বাস্তবতার সঙ্গে আসলে কোনো মিল নেই। আপনার মূল্যায়নটা কি? এত তাড়াতাড়ি হওয়ার কথা না, ততটাই মানে হওয়া যেতে পারে যদি পাইলট প্রজেক্টটা শুরু করা যায়। কিন্তু যেটা বললাম, পাইলট প্রজেক্টটা শুরু করার ব্যাপারেও চীন যতটা না উৎসাহ হবে, মিয়ানমার এই ব্যাপারে বলবে যে না, সরকার যেহেতু আরেকটা সরকার আসতে যাচ্ছে, কারণ এখন তো টাইম লাইনও দেওয়া হয়ে গেছে, মানে অলরেডি বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তাই না? তো একটা নতুন সরকার তো আসতে বাধ্য হচ্ছে জুনের মধ্যেই। তো সেই জায়গায় যদি আমরা নজর দেই, সেখানে আমার মনে হয় তারা অপেক্ষা করবে। এখন পাইলট প্রজেক্ট শুরু না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই জন্য এটাও বলে রাখি, এটার যেখানে আটকে গেছে সেটা হলো রোহিঙ্গারা বলতে চাচ্ছে যে আমি যে যাব, আমার কি গ্যারান্টি আছে যে আমাকে আবার ফেরত পাঠাবে না পিটিয়ে? কারণ তারা চাচ্ছে যে তাদের যে আইডেন্টিটি সেটা এর মধ্যে লাগানো হবে কিনা। এখন সেখানে ফ্লেক্সিবিলিটি আসবে কিনা, যেহেতু বড় আকারেই সাহায্য কমে যাচ্ছে, সেটাও দেখা দরকার। কিন্তু আমার মনে হয় যে মিয়ানমারের বিষয়ে আমি মনে করি যে নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার। সেই জায়গায় নতুনত্ব আসবে কিনা এই চীন সফরে, সেটাও দেখা দরকার। কারণ এমন একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার যেটা মিয়ানমারও মনে করবে যে আমার এখানে লাভ আছে। এই লাভটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আর সমস্যার সমাধানটা আমি মনে করি না জাতিসংঘের মাধ্যমে হবে, কারণ জাতিসংঘের মাধ্যমে যদি হতো তাহলে জাতিসংঘ আজকে সৌদি আরবিয়াতে বসে থাকতো, তাই না? তো যে যখন সৌদি আরবে বিশাল আলোচনা হচ্ছে, সেক্রেটারি জেনারেল বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে জাতিসংঘের যেই উদ্দেশ্য বা যেই কর্ম, যেই পন্থাগুলো, সেটা খুব একটা কাজে দিচ্ছে না এইসব ব্যাপারে। আমি একটু ছোটো করে একটু জানতে চাই যে রোহিঙ্গারা যে সমস্ত স্থান থেকে বাংলাদেশে এসছে, ওই সমস্ত স্থানগুলোতে তো মিয়ানমার আরাকান আর্মি এখন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে, এবং আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি মনে করে যে রোহিঙ্গারা তাদের দেশে নিরাপদ না, তাহলে তো তারা সমর্থন দিবে না। বিষয়টি তো আসলে জটিল সমীকরণ নাকি? বড় জটিল। একটা হলো নিরাপত্তা কে দিবে, এবং নিরাপত্তা যখনই বিষয় আসে তখনই বোঝা যাচ্ছে যে বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলে যেসব দেশগুলো আছে তাদের একটা ভূমিকা থাকতেই হবে। এবং সেখানে চীন যেরকম একটা বড় প্লেয়ার, যুক্তরাষ্ট্র কিন্তু একটা বড় প্লেয়ার। এই দুটোকে বাদ দিয়ে তো সমস্যা সমাধান করা যাবে। তার চেয়ে বড় কথা হবে যে এই নেইবারহুডে ভারতও কি বলা হয় একটা বড় প্লেয়ার। আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু প্লেয়ার তো বড়। এখন আমি মনে করি না যে সমস্যার সমাধান আমরা করতে পারবো চীন আর ভারতকে বাদ দিয়ে, যুক্তরাষ্ট্র তো আছেই। তা এখন ওই জায়গায় আমার কূটনীতির মধ্যে নতুনত্ব আছে কিনা, যেই কূটনীতির মাধ্যমে আমি এই তিনটা দেশকেই আমার দিকে নিয়ে আসতে পারবো, সেই জায়গায় আমার মনে হয় কাজ করা দরকার। যেটা নিয়ে আলোচনা হচ্ছে ট্র্যাক 2 লেভেলে, সেটা হলো যে আমরা একটা মার্শাল প্ল্যান করতে পারি কিনা, যেই মার্শাল প্ল্যানের মাধ্যমে এই যেই দেশগুলো আছে তারাও অ্যাট্রাক্টেড হবে একটা সমাধানের ব্যাপারে, একটা উইন উইন সিচুয়েশন হবে। এখন ওই ধরনের অ্যাপ্রোচ করতে গেলেও কিন্তু এর হোমওয়ার্ক করতে হবে বিশাল। আমি যদি গাজার কথা বলি, সৌদি প্রিন্স তুর্কি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা গাজাতে একটা মার্শাল প্ল্যান করি না কেন। কারণ মনে রাখতে হবে যে ইউরোপে যেই কারণে জার্মানি আর ফ্রান্স একসাথে এখন আছে, এবং আমাদের দেশে তো তাদের এম্বাসিও কিন্তু একসাথে, তো এটা তো একটা মানে আনথিঙ্কেবল, তাই না? আমি যদি দ্বিতীয় মহাযুদ্ধ চিন্তা করি, এটা হয়েছে তার বড় একটা কারণ হলো মার্শাল প্ল্যান। কারণ মার্শাল প্ল্যানের মাধ্যমে ফ্রান্সও উপরে এসেছে, জার্মানি উপরে এসেছে। তো ওই ধরনের চিন্তা ভাবনা যদি করা যায় আউট অফ দ্য বক্স, যেখানে চীনও মনে করবে যে হ্যাঁ এটা তারও এখানে সুবিধা আছে অনেক ইনভেস্টমেন্টের, ঠিক ভারতও মনে করবে, আরাকান আর্মিও মনে করবে আচ্ছা এটা করলে তো আমারও দেশের লাভ। ওই জায়গায় একটা নতুনত্ব যদি আসতে পারে তাহলে হয়তো
সম্মতি। কারণ মনে রাখতে হবে, আমি যা কিছুই করি না কেন, আমি চীনে যাই বা আমি নিউ ইয়র্কে যাই, আমার যতক্ষণ তাতমাদৌ আর আরাকান আর্মি যতক্ষণ ইয়াস না বলবে ততক্ষণ তো আমার সমাধান হবে না। সেই জায়গাটা একটু মনে রাখতে হবে। আপনি বলছিলেন যে দিল্লি চেষ্টা করছে, বাংলাদেশও চেষ্টা করছে দুই দেশের সম্পর্কের ঝালাইটা একটু শক্তিশালী করতে। বাংলাদেশ চেষ্টা করছে যে থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলন হবে সেখানে মোদি ইউনূসের একটি বৈঠকের আয়োজনের চিঠিও দিয়েছে বাংলাদেশ, কিন্তু দিল্লি এখন পর্যন্ত সাড়া দিচ্ছে না। কিভাবে ব্যাখ্যা করবেন এটিকে? এটার দুটো দিক আছে। একটা হলো যে যদি হয় দেখা দরকার বিমস্টেকে আলোচনা হবে কি না, হলে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই ইন্টারিম সরকার কিন্তু পররাষ্ট্রনীতি রিফর্মস করতে আসেনি। এই ইন্টারিম সরকার মূলত বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা রিফর্মস করতে এসেছে। তার দায়িত্ব অতখানি না আন্তর্জাতিকরণ, এটা মূলত নির্বাচিত সরকার। কারণ অন্য দেশ কিন্তু নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত, স্টেবল সরকার না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু নড়বে না, তার ইনভেস্টমেন্টও যাবে না। এটা না বোঝার কোনো কারণ নেই। কারণ যে কোনো ব্যবসায়ী, মনে রাখতে হবে, ব্যবসায়ীরা হলো সবচাইতে কনজারভেটিভ কমিউনিটি। আমি সবসময় বলি, একটা পেইন্টার কিন্তু প্রচণ্ড র্যাডিক্যাল হতে পারে, দেখি একটা এইভাবে পেইন্ট করে কিছু, কবি অনেক কিছু করতে পারে, কিন্তু ব্যবসা করে না, কারণ তার তো মূলধন, ক্যাপিটালটা তার। এটা ব্যক্তি হিসাবে যেরকম সত্য, দেশ হিসাবেও তেমন সত্য। তো যেসব দেশগুলো আছে মূলত তো সম্পর্ক তো অর্থনৈতিক সম্পর্ক, যে আমি ইনভেস্টমেন্ট করব কি করব না। তো সেখানে তারা কি দেখতে চাইবে? তারা দেখতে চাইবে স্টেবিলিটি, স্টেবিলিটি, স্টেবিলিটি। এখানে আছে কয়েকটা দেশ আছে তারা ইনস্টেবিলিটি দেখতে চায়, কারণ ইনস্টেবিলিটি দেখলে যদি থাকে তাহলে অস্ত্র বিক্রি করতে পারে। তো সেই ধরনের বাংলাদেশে তো কাঠামো না, অ্যাটলিস্ট আমরা তাই চাচ্ছি না যে ওই ধরনের একটা কাঠামো হোক, যুদ্ধের একটা কাঠামো হোক। যুদ্ধ যারা মানে পরিস্থিতি অনেক সময় লাভ হয়, যুদ্ধের পরিস্থিতি করেও কিন্তু অনেক দেশ আবার লাভ করে, কারণ তারা অস্ত্র বিক্রি করতে পারে। কিন্তু আমার তো সেখানে তো জনগণের তো তেমন লাভ নাই, যদি আজকে ধরেও নেই যে তারা অস্ত্র বিক্রি করতে যাচ্ছে। আমার জনগণ তো এটা, আর জনগণ তো বিশাল জনগণ, মনে রাখতে হবে পৃথিবীর 7ম বা 8ম দেশ। তো সেই জায়গায় যেটা দেখা দরকার যে তারা কি চাইবে, তারা চাইবে স্টেবিলিটি মূলত। তো সেটা যতক্ষণ না হবে ততক্ষণ তো তারা ইনভেস্টমেন্ট বাড়াবে না। যার জন্য আমি মনে করি যে যত তাড়াতাড়ি ইন্টারিম সরকার কাঠামোটা তৈরি করতে পারবে, নির্বাচনের দিকে নিয়ে যেতে পারবে এবং পৃথিবীকে দেখাতে পারবে যে না একটা স্টেবিলিটি এসেছে, তাহলেই কিন্তু তাদের প্রশংসাটা বাড়বে। কিন্তু তারা যদি এখন আন্তর্জাতিক সম্পর্ক করতে চায় তাহলে দেখা যাবে যে তাদের যে এনার্জিটা আছে সেই এনার্জিটা ডিভাইডেড হয়ে যাবে। কিন্তু দরকার তো নেই। আমার দরকার হলো যে আমার বাংলাদেশের যেই কারণে জনগণ তাকে এনেছে মূলত তো গণতন্ত্রটাকে ঠিক করতে। তো সেইখানে যদি আমার দেরি হয় তাহলে ইনস্টেবিলিটি বাড়তে থাকবে। তো যত বেশি ইনস্টেবিলিটি বাড়তে থাকবে তত বেশি বিদেশিরা বলবে, আচ্ছা কথা বলবে, হ্যাঁ হ্যাঁ আমি আছি তোমার পিছনে ইত্যাদি, কিন্তু দেখা যাবে যে সে হয় ভিয়েতনামে ইনভেস্ট করছে না অন্য দেশে ইনভেস্ট করছে। আমরা যেটা জানতে পারছি যে এই সফরে আসলে সামরিক কিছু বিষয় নিয়েও প্রধান উপদেষ্টা আলোচনা করবেন। যেটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে দক্ষিণ এশিয়ায় তার আধিপত্য শক্তিশালী করতে। তো চীনের সঙ্গে যদি বাংলাদেশ তার সামরিক যোগাযোগ বাড়ায়, সেটি তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা অস্বস্তির হবে। তো সেটি পুরো বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে কি একটু কোনো টানাপোড়েন বাড়াবে না? বাংলাদেশের সাথে ভারতের সামরিক যেই সম্পর্ক এটা নতুন না, এটা সবসময় ছিল। কিন্তু এমন কোনো ওয়েপন্স টেকনোলজি না যেটা অন্য একটা দেশ চিন্তিত হয়ে যাবে। এটা আমেরিকা চিন্তা হওয়ার আগে তো প্রথমে ভারত চিন্তিত হয়ে যাবে বেশি করে, তাই না? ভারতের মধ্যে আছে মিডিয়া, মাঝে মাঝে আমি দেখি তাদেরও অনেক পপুলিস্ট পলিসি মেকার্স আছেন যারা এইসব নিয়ে কথাটা বলেন। ওটা বলেন তাদের দেশের জনগণকে হাতে রাখার জন্য আমার মনে হয়, কারণ তারাও ভালো করে জানে যে আমাদের যেই ওয়েপন্স টেকনোলজি সেটা মূলত ডিফেন্সিভ টেকনোলজি। বাংলাদেশ ওই ধরনের চিন্তাভাবনা করছে না যে আমি কোনো একটা এলাকায় নিয়ে যাব ইত্যাদি। এর একটা বড় কারণ আছে যেটা অনেকেই জানতে চায় না। বাংলাদেশের ডেভেলপমেন্টটা মূলত উইদাউট এনমিটি, আমাদের কোনো শত্রু আসলেই নেই। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ল্যান্ড বাউন্ডারি বলি বা ম্যারিটাইম বাউন্ডারি বলি, সবগুলোই কিন্তু একেবারে ডান,
মানে কোনো নেই যে আমার ক্লেম আছে, বেশিরভাগই হয় কি ক্লেম কাউন্টার ক্লেম আছে। আজকে ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ কেন? যেহেতু এখনও ক্লেম কাউন্টার ক্লেম আছে। পাকিস্তানের সম্পর্ক খারাপ কেন? এখনও ক্লেম কাউন্টার ক্লেম আছে, কাশ্মীর টাশ্মীর ইত্যাদি, তাই তো? সবারই এটা আছে। কিন্তু বাংলাদেশের এমন একটা দেশ, এটা আফ্রিকার বেশ কয়েকটা এরকম দেশ আছে যাদের কোনো ক্লেম কাউন্টার ক্লেম নেই, তাও খুব কম। পৃথিবীতে সব দেশেরই কিন্তু ক্লেম কাউন্টার ক্লেম আছে, বাংলাদেশের ক্লেম কাউন্টার ক্লেম নেই। এই যে ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি যেখানে, সেখানে আমার যেই অস্ত্রের যে কাঠামোটা মূলত ডিফেন্সিভ, তো সেই জায়গায় আমার মনে হয় না যে আমেরিকা চিন্তিত হয়ে যাবে, ভারত চিন্তিত হয়ে যাবে। তবে এটা সত্য যে ভারত, যেটা আমরা জো বাইডেনের সময় আমরা যেটা দেখেছিলাম, যে তারা তাদের টেকনোলজি সেল করার ব্যাপারে তারা যথেষ্ট উৎসাহ এবং অনেকটা প্রেশারই দেওয়া শুরু করেছিল। এর একটা কারণ তারা ছিল, একটা তো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যাপারই আছে, কারণ ব্যবসার ব্যাপার আছে ইত্যাদি। আর একটা তারা মনে করছিল যে যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নের মধ্যে গেছে, তাহলে আমরা তাদের যে সফিস্টিকেটেড টেকনোলজি তারা কেনার সামর্থ্য আমরা রাখি। কেন এই টেকনোলজি তো ফ্রি না, সবগুলি কিন্তু পয়সা দিতে হয়, তাই না? তো সেই জায়গায় সমস্যাটা হলে ওই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজির সম্পর্ক, সেটা চীন হোক বা আমেরিকা হোক, ওটা করাই মানে হলো যে আমি আর একটা দেশকে খেপিয়ে দিলাম। তো বাংলাদেশ আমি মনে করি না এমন কোনো কাঠামো তৈরি করবে, বিশেষ করে মিলিটারি টেকনোলজির ব্যাপারে, যেটা অন্য দেশকে খেপিয়ে দিবে। কারণ অন্য দেশে খেপিয়ে দিলে তো তাহলে আমার লাভটা কী হলো, সেটা খেয়াল রাখা দরকার। আমরা যদিও আমি বলছিলাম শুরুতে যে শেখ হাসিনার সবশেষ সফর ছিল চীন, তখন আলোচনা ছিল যে তিস্তা নিয়ে চীনের যে মহাপরিকল্পনা সেটি আলোচনা হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তিস্তা, রোহিঙ্গা, বিনিয়োগ বাণিজ্য বড় কোনো আলোচনা আমরা দেখিনি, যদিও কিছু চুক্তি সই হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই সফরে, যদিও এখন পর্যন্ত জানা যাচ্ছে যে এটি খুব আলোচনায় নেই, কিন্তু এটি স্থান পাবে আলোচনায়? আলোচনা হতে পারে। তিস্তার যে অ্যাসেসমেন্ট করার কথা, সেটার যদি মেয়াদ শেষ হয়ে যায়, সেটা মেয়াদ এক্সটেনশন করার সম্ভাবনা থাকতে পারে ইত্যাদি। কিন্তু যেটা বললাম, যেহেতু তিস্তার যেই ইনভেস্টমেন্টটা একটা বড় ইনভেস্টমেন্ট, অনেকটা মেগা প্রজেক্টই বলা চলে, সেটা চীন অপেক্ষা করবে যতক্ষণ না নির্বাচিত সরকার না আসবে, এটা একটা খেয়াল রাখতে হবে। আর একটা হলো যে ওখানেও নতুনত্ব আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি যে বিগত সরকার বা শেখ হাসিনা যখন সফরে যাচ্ছেন, তার কিছুদিন আগেই কিন্তু দিল্লি বলছে যে আমরাও দেখতে চাচ্ছি যে কিভাবে যেই বাংলাদেশের যেই কি বলা প্রপোজালটা, সেটা হলো যে বাংলাদেশ সমাধান করতে চাচ্ছে বাংলাদেশের ভিতরে কিভাবে বৃষ্টির সময় মৌসুমে যে পানিটা আসে তাকে রেখে, এই যে রিজার্ভারটা যেটা করতে চাচ্ছে, যেটার উপরে চীন আগ্রহ দেখিয়েছে, সেখানে তারাও ঢুকতে চাচ্ছে অ্যাসেসমেন্ট। তো সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা নতুনত্ব আসতে পারে যে ত্রিপক্ষীয়। কারণ ভারত আর চীন যদি মিয়ানমারের সাথে এক ব্যাপারে থাকে, ব্রিক্সের ব্যাপারে একসাথে থাকতে পারে, তাহলে এই ব্যাপারে কেন থাকতে পারবে না? তো সেখানে ত্রিপক্ষীয় হতে পারে। কিন্তু আর একটা যেটা আমি সবসময় বলি, যে কনসোর্সিয়ামও তো হতে পারে, সেখানে জাপানও থাকতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকও থাকতে পারে। সেই ধরনের কাঠামো আমি মনে করি না যে চীন এখানে আপত্তি করবে, কারণ চীনের মূলত হলো তার ইনভেস্টমেন্ট করা। এবং এটাও মনে রাখতে হবে, চীন এককভাবে যদি ইনভেস্ট করে, তাহলেও কিন্তু একাধিক দেশ কিন্তু জড়িত হয়ে যাবে, কারণ সব জিনিস তো চীন থেকে আসবে না। মানে এর একটা ভালো এক্সাম্পল হলো, আমি যদি এই যে জাপানের বা জাইকার যেই থার্ড টার্মিনাল, জাপান দিয়েছে তো, কিন্তু ভিতরে যে জিনিসপত্র সব কিন্তু চীন থেকে এসেছে। কারণ জাপান তো এটা বোকার মতন মানে সব জাপান থেকে আনবে না, তাহলে তো ওর প্রফিটই হবে না, তাই না? ঠিক একইভাবে এলিভেটেড এক্সপ্রেস যেটা আছে, যদি আমরা দেখি, এটা চীনের সহায়তায়, কিন্তু ওখানে অনেক কম্পোনেন্ট আছে যেটা থাইল্যান্ড থেকে এসেছে, সাউথ কোরিয়া থেকে এসেছে, এমনকি ভারত থেকে এসেছে। তো কারণ হচ্ছে যে কন্ট্রাক্টর, সে তো দেখবে যে আমি কোন জায়গা থেকে কোন অল্প পয়সায় পাই। তো তিস্তার মতন একটা প্রকল্প ওই জায়গায় যদি চীন এককভাবেও করে, আমি মনে করি যে ওখানে ভারতেরও ব্যবসায়ীদেরও লাভ হবে। এখন আমি এটা বুঝাতে পারছি কি না, আমার ওই পেশাদারিত্ব বা ওই এফিসিয়েন্সি হয়েছে কি না ভারতকে বোঝানো বা চীনকে বোঝানো ইত্যাদি, সেই জায়গায় আমার মনে হয় দেখা দরকার। তবে আমি মনে করি যেটা এটাও আউট অফ বক্স,
যে শুধু আমি চীন চিন্তা করছি কেন, ত্রিপক্ষীয় কেন চিন্তা করি, কেন আমি কনসোর্শিয়াম চিন্তা করছি না, কারণ আমাকে সমাধান করতে হবে তিস্তার। এর কারণ হলো মানে হিসাবে দেখা যাচ্ছে 20 মিলিয়নের মতন লোক এফেক্টেড হয় শীতের মৌসুমে, এটাই তো বড় কথা। তো এটার সাথে তো কোনো বড় আকারে কোনো সিকিউরিটির ব্যাপার নেই যে আমি ওখানে একটা নিউক্লিয়ার কিছু করতে যাচ্ছি বা আমি ওখানে এমন একটা অস্ত্রর কাঠামো এরকম তো কিছু নেই। মূলত হলো একটা উন্নয়নের বিষয়। সেখানে দেখা দরকার যে আমি যেই টেকনিক্যাল একটা সমস্যা এখনও রয়ে গেছে, কারণ এখানে দুটো সাইড আছে, অনেকে মনে করে ওই ধরনের করলে ফ্লাড বেড়ে যেতে পারে ইত্যাদি, এই ধরনের টেকনিক্যাল কতগুলো বিষয় কিন্তু এখনও আছে। সেটা আমি মনে করি যে হাইড্রোলজিস্টরা বা যারা সেডিমেন্ট নিয়ে কাজ করে তারা যদি বসেন তারাও একটা সমাধান করতে পারেন। তো ওই জায়গায় আমার যাওয়া দরকার। ইমতিয়াজ আহমেদ, শুরুতে আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনীতি সম্পর্কের 50 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি। একটু বলবেন যে এই যে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আসলে, যদি ছোট করে বলেন একটু। বড় আকারই পরিবর্তন, কারণ চীন 71-এ আমাদের সাথে ছিল না, এবং বড় একটা কি বলা হয় সমালোচনা কিন্তু চীনের ছিল 71-এ। সেটা পরিবর্তন হয়েছে বলতে গেলে 74-এর দিক থেকেও, এটাও খেয়াল রাখতে হবে তাদের মধ্যে। কারণ 74 বলছি, কারণ 74-এ আমরা জাতিসংঘের যখন মেম্বার হলাম তখন তারা আর আপত্তি করেনি, কিন্তু তাদের প্রথম যে ভিটোটা রীতিমতো, তারাও কিন্তু জাতিসংঘে ছিল না, তারাও নতুন সদস্য, প্রথম ভিটোটা আমাদের উপরেই পড়েছিল। এর একটা বড় কারণ ছিল যে তখনও ভারতীয় সৈন্য কিন্তু বাংলাদেশে ছিল, তো তাদের একটা ছিল যে না, বিদেশি সৈন্য যেহেতু আছে এটাকে আমরা স্বাধীন দেশ কেমন করে বলি। তো সেই পরিপ্রেক্ষিতে ভিটোটা পড়েছিল। সেই পরিবর্তনটা হয়েছে 74-এ এসে পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নেই, যেহেতু আর ভিটোটা দেয়নি যখন আমরা মেম্বার হলাম, কিন্তু একেবারে রেকগনিশন 75-এ এসেছে। সেখান থেকে যদি আমরা দেখি বোঝা যাচ্ছে বড় পরিবর্তন। এর একটা বড় কারণ হলো বা দুটো কারণ হলো। একটা কারণ হলো যে তারা বিশালভাবে উন্নয়নের মধ্যে থাকতে চায়, তার অন্য কোনো তো আমাদের যতগুলো ইনফ্রাস্ট্রাকচার যদি আমি বলি বড় আকারে, যদি ব্রিজ বলি, আমাদের 7টা বা 8টা যে ফ্রেন্ডশিপ ব্রিজ সবগুলি চীনের মাধ্যমে হয়েছে, শুধু পদ্মা ব্রিজ না। পদ্মা ব্রিজে একটা মৌলিক পরিবর্তন এনেছে কোনো সন্দেহ নেই সম্পর্কের মধ্যে, কারণ যেহেতু একটা মেগা প্রজেক্ট ছিল এবং অনেক নামি দামি যারা আমাদের অর্থনীতিবিদ আছেন এখনও তারা জীবিত, তারা সবাই বলেছেন যে এটা সম্ভব না বাংলাদেশের এই ধরনের একটা ব্রিজ করা, সেই ধরনের অর্থনীতি হয়নি। তো সেই চ্যালেঞ্জটা আমরা দেখলাম যে না হয়েছিল বিগত সরকার, এবং পদ্মা ব্রিজ ওই সময় চীন আসলো সহায়তা, তার টেকনিক্যাল সাপোর্ট, যদিও বাংলাদেশেরই মূলধন, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট এবং তখনও অর্থনীতির যে সাপোর্ট সেটা চীনের মাধ্যমে আসার ফলে যেটা হয়েছে, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা সম্পর্কটা আরও বড় আকারেই হয়েছে। এবং মনে রাখতে হবে শি জিনপিংয়ের সফরটাও খেয়াল রাখতে হবে, এসে তার কমিটমেন্ট ইত্যাদি, এই জায়গায় একটা বড় পরিবর্তন। এবং আমরা বিআরআইয়ের মধ্যে সদস্য নিলাম, মানে বাংলাদেশ হলো এমন একটা দেশ সবটার মধ্যে আছে, কিন্তু বিআরআই আছে, ওখানে ইন্ডো প্যাসিফিকের মধ্যেও আছে, ওদের বিমস্টেকের মধ্যেও আছে, মানে নেই এর মধ্যে নেই। এটাই হলো বাংলাদেশের একটা, আমি মনে করি যে তার কি বলা হয়, যদি বলা হয় ব্যতিক্রম বা তার এক্সেপশন থেকে, এক্সেপশনটা হলো এই যে সবটার মধ্যেই আছে, কারণ কোনোটার মধ্যে না থাকলে যে সমস্যাটা হয়ে যায়, অনেক কিছু মিস করতে পারে। তো সেই জায়গায় একটা বড় কাঠামো হয়েছে। তো ওই জায়গায় দ্বিতীয় যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, চীন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কখনো ঢুকতে চায় না। তো যেই ক্ষমতায় থাকুক তার সাথে, এখানে অনেকে বলতে পারে যে আচ্ছা সে সবটাই সুবিধা নিচ্ছে, এটা আমাদের সাথে করছে তা না, কিন্তু এটা সব দেশের সাথে তাই করে। কে ক্ষমতায় আছে সেটা তারা দেখছে না, তারা দেখছে যে তারা ইনভেস্টমেন্ট করতে পারছে না, ব্যবসা করতে পারছে কিনা, এবং সেই হিসাবে তার লাভটা তো সে দেখবেই। এবং আমরা দেখছি যে তারা বিশালভাবে আফ্রিকায় যদি আমরা দেখি একটা দেশ, তারা আফ্রিকার অনেক দেশ আছে হয়তো নির্বাচনের মধ্যে অনেক ঘাটতি আছে, এই আছে, ওগুলো তারা দেখতে চায় না, মূল দেখতে চায় যে তার ইনভেস্টমেন্টটা রক্ষিত হচ্ছে কিনা। তো সেই জায়গায় আমার মনে হয় অন্য দেশ যেরকম অনেক কিছু বলা হয় হিউম্যান রাইটস, ডেমোক্রেসি নিয়ে আসে, চীন সেদিকে অত নজর দেয় না। তাহলে কি এই প্রসঙ্গে এভাবে টানা যায় কিনা যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে চীনের সঙ্গে সম্পর্কের একটি ছেদ বলা হচ্ছিল, মনে হচ্ছিল যে যেহেতু উন্নয়ন প্রকল্পগুলো চলমান আছে, এই সমস্ত কারণে কি চীন এই সরকারের সঙ্গে শুরুর দিকে সম্পর্ক নিয়ে বা তার বিনিয়োগ নিয়ে কোনো কারণে চিন্তিত ছিল? হ্যাঁ, বড় আকারেই চিন্তা, মানে দুটো কারণে, একটা চিন্তিত ছিল, তারা হয়তো দেখছে যে জো বাইডেনের সময় যেহেতু হয়েছে এবং জো বাইডেনের সাথে
বা ডেমোক্র্যাটদের সাথে যেহেতু চিফ অ্যাডভাইজারের ব্যক্তিগত সম্পর্ক ছিল, তার মধ্যে একটা অ্যাটেনশন হয়তো ছিল যে এখানে হয়তো আমেরিকার প্রভাবটা বাড়ছে ইত্যাদি, সেটা হতে পারে। তবে কোনো সন্দেহ নেই, তার চেয়ে বড় যে বিষয়ে তাদের চিন্তা ছিল যে তাদের ইনভেস্টমেন্টটা রক্ষিত হবে কিনা। কারণ বড় একটা সমালোচনা ছিল মেগা প্রজেক্ট নিয়ে, যে করাপশনটা যেটা হয়েছে বড় আকারে, সেই করাপশনের মধ্যে মেগা প্রজেক্ট জড়িত বা চীনের ইসে। এবং হোয়াইট পেপারেও মনে হয় এই চীনের এই জিনিসটা এসেছে, যেহেতু ওই করাপশনের ব্যাপারে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে চীন অতখানি কি বলা হয় অ্যাটেনশন দেয়নি বা ইত্যাদি, মানে তাই হলো পারসেপশন আমাদের মধ্যে। তো সেই জায়গায় সমালোচনাটা ওই জন্যই হয়েছিল। এবং তারা দেখছিল যে নতুন সরকার এই ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটা থামিয়ে দিবে না রক্ষা করবে ইত্যাদি, কিন্তু বুঝতে পারলো কয়েক মাস পরেই যে না, কোনো প্রজেক্টই থামছে না। তো তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, বাংলাদেশের সাথে বা বর্তমান ইন্টারিম সরকারের সাথে সম্পর্ক রাখা যেতে পারে। এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, অর্থনীতিতে আসলে হাবুডুবু খাচ্ছিল, নানা সূচকেই আমরা আসলে খুব পতন দেখেছি, পতনের দিকে আমরা ছিলাম। তো সেই প্রেক্ষাপটে এই চীন তো একটি শক্তিশালী অর্থনীতির দেশ। যদিও আমরা কূটনৈতিক এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, এর বাইরে কি আপনি মনে করছেন কিনা যে প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ কোনো সুযোগ তৈরি করবে? কথাবার্তা হবে, এমওইউ হবে, কিন্তু বড় ধরনের অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা না। যদি মেগা প্রজেক্টের কথা বলা হয়, সেটার জন্য তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে। এখানে একটু বিশ্বায়নের বিষয়টা কিন্তু জড়িত। চীনের সাথে সম্পর্কটা হলো এমন যে আমি চীনের কাছ থেকে অনেক কি বলা হয় মেশিনারিজ ইত্যাদি পাই, কিন্তু আমার যেখানে আমি এক্সপোর্ট করব, যেখানে আমার সারপ্লাস, সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা। আমার তার সাথে কিন্তু সারপ্লাস না, তার সাথে কিন্তু ডেফিসিট, তাই না? কিন্তু ওই ডেফিসিটটা কেন সমস্যা তৈরি হয় না? কারণ ওই ডেফিসিটটা নিয়েই কিন্তু আমি সারপ্লাস তৈরি করতে পারছি। কারণ ওই মেশিনারি ইত্যাদি যদি আমি বা র মেটেরিয়ালস ওটা যদি আমি অন্য দেশ থেকে বা যদি ওটা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা থেকে আনি, তাহলে কিন্তু আমি আর প্রফিটটা করতে পারবো না। তো প্রফিটটা কেন হচ্ছে বাংলাদেশের? যতটুকু গ্রোথ হোক, 6% হোক, অ্যাভারেজে যদি বলা হয় 6%-এর মতন গ্রোথ সবসময় ছিল অ্যাটলিস্ট গত 2 দশকে, সেই গ্রোথটা যদি আমি দেখি তাহলে ওটা হতে পেরেছে যেহেতু চীনের কাছ থেকে আমি অল্প দামে আনতে পারছি, আবার অন্য জায়গায় বেশি দামে আনতে হয়। এখন এটা পরিবর্তন, এই বিশ্বায়ন, এটা তো পরিবর্তন করা সম্ভব না। তো সেই জায়গায় আমার মনে রাখতে হবে যে আমার দুটোকে কিন্তু দরকার, কারণ ওটাকে দরকার আমার বিক্রি করার জন্য, আর ওটাকে দরকার আমার জিনিসপত্র আনা। তো দুটো ওই জায়গায় হলো সফিস্টিকেশন। কিন্তু আমি যদি দেখাতে চাই কোনোভাবেই যে না আমি একটার সাথেই আছি, তাহলে তো অন্য যেটা আছে সে বাধা দেওয়া শুরু করবে, হ্যাঁ, সে এটা বসিয়ে দিবে, ওটা বসিয়ে দিবে ইত্যাদি। তো আমাদেরও দেখানো দরকার যে না, আমার সম্পর্কটা যেটা হচ্ছে চীনের সাথে, সেটা কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে না, সেটা খেয়াল রাখা দরকার। যেহেতু ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আসবেন খুব তাড়াতাড়ি, তখন বাংলাদেশের প্রসঙ্গটা কতটা গুরুত্ব পেতে পারে একটু ছোট করে একটু জানতে চাই শেষ দিকে। খোঁজ খবর নেওয়া দরকার আমি মনে করি। আমাদের এখন পর্যন্ত আমরা বড় আকারে কোনো রিপাবলিকান পলিসি মেকারদের দেখিনি এখন পর্যন্ত। একজন দুজন এসেছে, তারা মূলত ডেমোক্রেটিক পার্টির। আমাদের আসলে চ্যানেল মানে তৈরি করা দরকার, এবং যত তাড়াতাড়ি চ্যানেলটা তৈরি করে, যদি এমনও হয় যে ট্রাম্প যখন আসবে, মনে রাখতে হবে যে একাধিক লোক কিন্তু আসে, পলিসি মেকার্সরা থাকবে, তাদেরও যদি কিছু আনা যায়, এনে যদি বাংলাদেশের বোঝানো যায়, সেই দক্ষতা বা সেই ডিপ্লোমেসি তৈরি করা দরকার এখনই। কারণ কারা আসছে না আসছে এটা যদি দেখে আমি যদি তৈরি করতে পারি এবং তাদের সাথে যদি একটা লাইন আপ করে আমার জিনিসটা বোঝানো যেতে পারে, তাহলে আমার মনে হয় সম্পর্ক তৈরি যেতে পারে। কিন্তু এখানে বারবার আমি একটা কথা বলছি, মূলত অন্তর্বর্তীকালীন মানে সরকারের দায়িত্ব কিন্তু বাংলাদেশের মধ্যে সমস্যার সমাধানটা করা। অতখানি পররাষ্ট্র নীতির মধ্যে যদি আমি যেতে চাই, জটিলতা তখন কিন্তু আরও বাড়তে থাকবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বলা না বলা অনুষ্ঠানে ছিলাম। আমরা অতিথির সঙ্গে যেটি কথা বললাম যে চীনের সঙ্গে সখ্যতার পাশাপাশি বাংলাদেশকে কিন্তু তার স্থিতিশীল এবং অর্থনৈতিক কারণে একই সঙ্গে দিল্লি এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অতিথি তেমনটি কিন্তু পরামর্শ দিলেন, আমরাও তেমনটি প্রত্যাশা করি। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।